অমৃতার ঘুমটা আজও ভেঙে গেল সেই একই শব্দ শুনে। ঘড়ি না দেখেও বুঝতে পারল এখন কটা বাজে। তাও একবার হাত বাড়িয়ে খাটের পাশে ছোট টেবিলটা থেকে মোবাইলটা নিয়ে দেখল। সে যা ভেবেছিল একদমই তাই। রাত 2টো বাজে। উঠবে না মনে করেও শেষ পর্যন্ত উঠে জানলার সামনে গিয়ে দাঁড়ালো। অনেক চেষ্টা করেও কিছুই দেখতে পেল না। তবে শব্দটা যে পুকুরের জলেই হচ্ছে সে বিষয়ে অমৃতা নিশ্চিত। কিন্তু প্রতি রাতে একই সময় কারা করে এই শব্দ? আর এই শব্দের সাথেই শোনা যায় একটা হালকা মিষ্টি বাঁশির সুর। ভীষণ মায়াবী সেই সুর। কেমন যেন ঘোর লেগে যায়। অদ্ভুত এক টান আছে এই সুরটার মধ্যে। কিন্তু শব্দটা ভেসে আসে বহু বহু দূর থেকে। এক এক সময় মনে হয় এ যেন এই পৃথিবীর কোনো সুর নয়, পৃথিবী ছাড়িয়ে কোনো এক অজ্ঞাত কল্পলোক থেকে ভেসে আসছে এই সুর। কতক্ষণ ওখানে ওইভাবে দাঁড়িয়েছিল খেয়াল নেই অমৃতার। একটা সময় মনে হলো শব্দটা থেমে গেছে। এখন ঝিঝির ডাক ছাড়া আর কোথাও কোনো শব্দ নেই। গোটা পৃথিবী নিদ্রামগ্ন। অমৃতারও চোখের পাতা ভারী হয়ে এলো। কয়েকদিন ধরে যা ভেবে কুলকিনারা পাচ্ছে না, এখন আর তা নিয়ে ভেবে লাভ নেই। কাল সকালে উঠতে হবে, কলেজ আছে। ও বিছানায় এসে শুয়ে পড়ল। আর শোয়ার সাথে সাথে গভীর ঘুমে তলিয়ে গেল। বাইরের গাঢ় অন্ধকারে ঢাকা পড়ল এক রহস্যময় জগৎ। 1 সপ্তাহ হলো অমৃতাই নতুন বাড়িতে ভাড়া এসেছে। কলকাতা থেকে বেশ কিছু দূরে এই শিমুলিয়া গ্রামে তার আসার কারণ হলো এখানে তৈরি হওয়া নতুন পলিটেকনিক কলেজের অধ্যাপনা। এত বড় বাড়িটা খুব কমেই ভাড়া পেয়েছে অমৃতা। বাড়ির মালিক কলকাতাতেই থাকেন। সেখানেই অমৃতার পরিচিত এক ব্যক্তির মাধ্যমে তার সাথে পরিচয় হয় অমৃতার। তিনি অনেক দিন ধরেই একজন ভাড়াটে খুঁজছিলেন। বাড়িটা অমৃতার ভীষণ পছন্দ হয়েছে। ওর একার পক্ষে যথেষ্ট বড়। সবকটা ঘর ওর ব্যবহার করার প্রয়োজন পড়বে না। বাড়ির পিছন দিকে একটা বেশ বড় বাঁধানো পুকুর আছে, আর তার চারপাশে ছোটোখাটো একটা বাগান। বাড়ির এই অংশটাই অমৃতার সব থেকে পছন্দের। কলেজ ছুটি থাকলে বিকেলটা এই বাগানেই কাটায় অমৃতা। পুকুর ঘাটে চুপচাপ বসেই কতটা সময় পেরিয়ে যায়। এর আগে কখনো ও একা থাকেনি। চাকরিটা পাওয়ার পর মা একেবারেই ছাড়তে চায়নি, ওই জোর করে এসেছে। আসতে তো হতোই। ওর কতদিনের স্বপ্ন কলেজের অধ্যাপনা করার, আর সেই সুযোগটা যখন শেষ পর্যন্ত পেল তখন কি আর ছাড়া যায়? যতই দূর হোক না কেন। কিন্তু মাকে কে বোঝাবে সে কথা? কি যে তুমি বলো না মা, এত ভালো সুযোগ কেউ ছাড়ে কখনো? ওই রকম সুযোগ পরে অনেক আসবে, কিন্তু বাড়ি ছেড়ে অত দূরে গিয়ে আমি তোমাকে থাকতে দেব না। তুমিই বলো মা, বাড়ি থেকে কেউ কি দূরে গিয়ে চাকরি করে না? কজনই পায় বাড়ির কাছে চাকরি? হ্যাঁ, যায় হয়তো, কিন্তু তাই বলে ওই রকম একটা প্রান্তিক অঞ্চলে বিপদ আপদ হলে কে দেখবে বলতো? আর অত বড় বাড়িতে তুই একা থাকবি? একাই তো ভালো মা, লোকজন থাকলেই তো ঝামেলা। আমি নিজের মতো করে থাকতে পারবো। যাই বল, আমার ঠিক ভালো লাগছে না। তুমি শুধু শুধু চিন্তা কেনই বা করছো? বেশ, তাহলে আমিও তোর সাথে গিয়ে থাকবো, কিন্তু তোকে একা ছাড়বো না। কি যে সব বলছো না মা তুমি। তুমি আমার সাথে চলে গেলে বাবার কি হবে? বাবা এখানে একা থাকবে, আর বাবার যদি শরীর খারাপ হয় তখন কি হবে? ব্যাস, তাহলে তোমারও যাওয়া হবে না। এরপর তো অমৃতা ধরেই নিয়েছিল ওর বোধহয় আর চাকরিটা হবে না। মা একবার যা বলে তার অন্যথা হয় না। শেষ পর্যন্ত বাবাই মাকে বুঝিয়ে অনেক কষ্টে রাজি করিয়েছে। এই কিছুদিন হলো ও এখানে এই বাড়িতে এসেছে। এমনিতে এই বাড়িতে কোনো সমস্যা হয় না অমৃতার। এই কদিনেই বেশ একা থাকার অভ্যেস হয়েছে। সকালে উঠে নিজেই রান্নাবান্না করে খেয়ে কলেজ চলে যায়। ফিরতে ফিরতে প্রায় সন্ধে। তারপর আবার রাতের খাবার চাপিয়ে একটু পড়াশোনা করতে হয়। চিরকালই অনেক রাত অবধি বই পড়া অমৃতার অভ্যেস। এখানেও তার অন্যথা হয় না। শুতে শুতে রাত 1টা বেজে যায়। কিন্তু আগে কোনো দিন রাতে ওর ঘুম ভাঙত না। এক ঘুমেই রাত কাবার করে সকালবেলা উঠে পড়ত।
কিন্তু এখানে আসার পর থেকে নিয়ম করে প্রতি রাতে ঠিক 2টোর সময় ঘুম ভেঙে যায় অমৃতার। আসলে নতুন জায়গা তো, তাই একটু ঘুমের অসুবিধা হওয়াটাই স্বাভাবিক। প্রথম 2 দিন এই নিয়ে একেবারে মাথা ঘামায়নি অমৃতা। ঘুম ভাঙার পর আবার একটু এদিক ওদিক করে ঘুমিয়ে পড়েছে। কিন্তু 3য় দিন থেকে ওর এই ঘুম ভাঙার কারণটা ও যেন বুঝতে পারছে। যে ঘরটা অমৃতা শোবার ঘর হিসাবে বেছে নিয়েছে তার পিছন দিকেই আছে ওই বিশাল পুকুর আর বাগানটা। মাথার কাছে জানলাটা দিয়ে পুরো বাগানটা দেখা যায়, আর খুব সুন্দর হাওয়া আসে ওদিক দিয়ে। তাই এই ঘরটাও বেছে নিয়েছিল। রাতে জানলা খুলেই শোয়। বাগানের চারপাশে উঁচু বাউন্ডারি আছে, তাই ভয়ের কিছু নেই। কিন্তু এখনও লক্ষ্য করছে প্রত্যেক দিন ঘড়ির কাঁটা ধরে ঠিক রাত 2টোর সময় ওই দিক থেকে অদ্ভুত কিছু শব্দ ভেসে আসতে থাকে। মনে হয় জলের মধ্যে একসাথে অনেকে যেন দাপাদাপি করছে। জলের মধ্যে ছপ ছপ শব্দ শোনা যাচ্ছে, আর তার সাথে ভেসে আসছে একটা হালকা মিষ্টি বাঁশির সুর। এত রাতে কে বাঁশি বাজাচ্ছে, আর পুকুরেই বা কে নেমেছে? অমৃতা উঠে গিয়ে জানলার সামনে দাঁড়ায়, কিন্তু অন্ধকারের মধ্যে সেভাবে কিছু বুঝতে পারে না। বেশ কিছুক্ষণ একটানা বাঁশির শব্দ চলার পর নিজে থেকেই থেমে যায়, আর তার ঠিক পরেই জলের মধ্যে ছপ ছপ শব্দটাও বন্ধ হয়ে যায়। ব্যাপারটা বেশ অদ্ভুত লাগে অমৃতার। কিন্তু পরদিন সকালবেলা তাড়াতাড়ি উঠে কলেজ যেতে হবে বলে ওই নিয়ে আর মাথা না ঘামিয়ে বিছানায় এসে শুয়ে পড়ে। মাথা ঘামাবে না ভাবলেও ক্রমশ বিষয়টা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। প্রত্যেক রাতে ঠিক একই সময় ওই একই রকম শব্দ আসতে থাকে পুকুরের দিক থেকে। মানুষ বা অন্য প্রাণী যেই হোক, রোজ মাঝরাতে ঘড়ি ধরে একই সময় এসে পুকুরে সাঁতার কেটে চলে যাবে। ব্যাপারটা যেন কেমন লাগছে। আর শব্দ শুনে তো মনে হয় অনেকেই একসাথে পুকুরে নামে। আর সাথে সাথে সেই মৃদু বাঁশির সুর, সেই সুরের মধ্যে একটা যেন মাদকতা আছে। অমৃতার মনে হয় ওই বাঁশির সুরটা ওকে ডাকে, অনেক কিছু ওকে বলতে চায়। কিন্তু অত রাতে নিঝুম বাগানে একা যাওয়ার সাহস হয় না। আর জলের মধ্যে যারা প্রতিদিন এসে দাপাদাপি করছে তারা যে ওর কোনো ক্ষতি করবে না সে নিশ্চয়তা কোথায়? তাই বাঁশির সুরের আকর্ষণকে জোর করে উপেক্ষা করে অনেক কষ্টে নিজেকে ঘরের মধ্যেই আটকে রাখে আর জানলার ধারে দাঁড়িয়ে দেখার চেষ্টা করে। কিন্তু নিবিড় অন্ধকারে ও দৃষ্টিপথ হারিয়ে ফেলে। একটা ব্যাপার অমৃতা লক্ষ্য করেছে যে প্রতিদিন বাঁশির শব্দ থামার সাথে সাথেই জলের মধ্যেও শব্দ থেমে যায়। এর মানে ওই বাঁশির সুরের সাথে জলের মধ্যে নামা প্রাণীদের যোগ আছে। তারা ওই বাঁশির শব্দ শুনেই আসে, আবার ওই বাঁশির শব্দ শুনেই ফিরে যায়। কিন্তু আসে কোথা থেকে আর ফিরে যাই বা কোথায়? গতকাল কলেজ থেকে ফেরার পথে বিষয়টা অমৃতা ওর কালিগ কাম ফ্রেন্ড তিতাসকে জানিয়েছে। তোকে না কয়েকটা কথা বলবো ভাবছিলাম কয়েকদিন ধরে। কি কথা? জানিস, ওই বাড়িতে না একটা অদ্ভুত ব্যাপার আছে। অদ্ভুত ব্যাপার? কেমন? প্রত্যেক রাতে ওই 2-2-2:30 নাগাদ না বাড়ির পিছনে যে পুকুরটা আছে কীরকম একটা ছপছপ আওয়াজ হয়। ঠিক যেন মনে হয় একসাথে অনেকে পুকুরে নেমে সাঁতার কাটছে, আর তার সাথে একটা হালকা বাঁশির সুর শোনা যায়। কিছুক্ষণ পর সব যেন থেমে যায়। চোর ছ্যাচর নয় তো? হ্যাঁ রে, রোজ চোর এসে সাঁতার কাটিয়ে বাঁশি বাজিয়ে চলে যাচ্ছে চুরি না করে। কি বুদ্ধি রে বাবা! একটু রাগ করেই কথাগুলো বলে বসে অমৃতা। তিতাস মুচকি হেসে অমৃতার কানের কাছে মুখ নিয়ে গিয়ে আস্তে আস্তে মজার সুরে বলল, তাহলে নিশ্চয়ই তোকে কারোর মনে ধরেছে। দিনের বেলা সামনে আসতে সাহস পাচ্ছে না তো, তাই মাঝরাতে শ্যামের মতন বাঁশি শুনিয়ে মুগ্ধ করতে আসছে। যাও রাধা, দেখে এসো কে তোমার শ্যাম। তোকে বলাটাই আমার ভুল হয়েছে। সবই তো তোরই আর কি, যা তো। অমৃতা হন হন করে এগিয়ে যায়। শুনতে পায় পিছন থেকে তিতাস বলছে, আরে আরে রাগ করছিস কেন? দাঁড়া, আরে আমিও যাবো তো। আরে আচ্ছা ঠিক আছে, আমি আর মজা করবো না। তিতাসের নিজের বাড়ি বহরমপুর, কিন্তু এই গ্রামেই ওর মাসির বাড়ি। এই কলেজের চাকরিটা পাওয়ার পর ও সেখানেই থাকে। আজ সকাল থেকে তিতাসকে একটু অন্যরকম লাগছে।
কেমন যেন উসখুস করছে। অমৃতা ভেবেছিল আজ তিতাসের সাথে কথাই বলবে না, কিন্তু এখন ওই ফাঁক খুঁজছে কথা বলার। টিফিন ব্রেকে তিতাস অমৃতাকে স্টাফরুমের বাইরে সকলের থেকে আলাদা করে ডেকে নিয়ে এলো। ওর মুখটা থমথম করছে, সিরিয়াস কিছু হয়েছে বোঝা যাচ্ছে। অমৃতাই জিজ্ঞেস করলো, কি হয়েছে রে তোর, বল না রে। তুই যেটা কালকে বললি সেটা মাসিকে বললাম। মাসি তো শুনেই আমাকে খুব বকাবকি করতে লাগলো। কেন বকাবকি কেন করতে লাগলেন? তুই ওই বাড়িতে আছিস শুনে, মানে মাসি বলল তোকে যেন আজই আমি আমাদের বাড়িতে নিয়ে যাই। আজ ছুটির পর আমি তোর সাথে তোর বাড়িতে যাব, সেখানে তুই সব কিছু প্যাক করে নিয়ে আমার মাসির বাড়িতে চলে আসবি আজই। আরে না না, তার কোনো দরকার নেই, বাড়িটা তো এমনিতেই ভালো, আর আমার কোনো অসুবিধাও হচ্ছে না রে এখানে একা থাকতে। তা নয়, মাসি বলছিল ওই বাড়িটার নাকি বদনাম টদনাম আছে কি সব। বদনাম? কীরকম বদনাম? বদনাম মানে এর আগে গ্রামের হাই স্কুলের একজন দিদিমণি নাকি ওই বাড়িটা ভাড়া নিয়েছিলেন, কিন্তু হঠাৎই একদিন ওনাকে আর খুঁজে পাওয়া যায়নি। সবাই বলে ওই বাড়ি থেকে নাকি উনি উধাও হয়ে গেছেন। সে আবার হয় নাকি? পুলিশে কেউ খবর দেয়নি? হয়েছিল, কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। আর মাসি বলছিল যে চিরকাল নাকি ওই গ্রামের সবাই বাড়িটাকে এড়িয়ে চলে। সবাই বলে ওই বাড়িতে নাকি অপদেবতার নজর আছে। তুইও এসব বিশ্বাস করিস? না, অপদেবতায় বিশ্বাস করি না, কিন্তু কিছু তো একটা গণ্ডগোল নিশ্চয়ই আছে। আর তুইও তো সেটাই বলছিলি, তাই আর রিস্ক নিয়ে কী লাভ, তাই না? তুই আমাদের সাথেই থাক না। মাঝরাতে ওই অদ্ভুত শব্দ ছাড়া ওই বাড়িতে আর সত্যিই কোনো সমস্যা নেই অমৃতার। আর শুধু ওই একটা কারণের জন্য এত ভালো বাড়িটা ছেড়ে দেবে, এটা মন থেকে মেনে নিতে পারছিল না অমৃতা। আর তার থেকেও বড় কথা, তিতাসের মাসির ঝামেলা বাড়াতেও খুব অস্বস্তি হচ্ছে ওর। কিন্তু তিতাস নাছোড়বান্দা, সে ছুটির পর ঠিক চলে এসেছে অমৃতার সাথে ওর বাড়িতে। আজই অমৃতাকে সব জিনিসপত্র গুছিয়ে ওর সাথে যেতে হবে। ও কিছুতেই এই ফাঁকা বাড়িতে অমৃতাকে একা থাকতে দেবে না। অনেক কষ্টে তিতাসকে বুঝিয়ে বাড়ি পাঠালো অমৃতা। অবশ্য যে কোনো রকম সমস্যায় যে কোনো সময় তিতাসকে ফোন করবে, এই প্রতিশ্রুতি দিতে হলো। যদিও তারপরেও ও একেবারেই অনিচ্ছায় একা ফিরল। কিন্তু সেদিন তিতাসকে ফিরিয়ে দিয়ে অমৃতা যে কত বড় ভুল করল, সেটা যদি তখন বুঝতে পারত, তাহলে হয়তো এই গল্পটা লেখার প্রয়োজনই পড়তো না। অমৃতা ভেবেছিল সাধারণ একটা শব্দ ছাড়া আর কোনো সমস্যা যখন হচ্ছে না, তখন এ নিয়ে আর মাথা ঘামানোর দরকার নেই। আর তাছাড়া দিনের বেলাও পুকুর পাড়ে গিয়ে দেখেছে কোথাও কোনো অস্বাভাবিকতা নেই। এরপর বেশ কিছুদিন এভাবেই কেটে গেল। রোজ মাঝরাতে অমৃতার ঘুম ভাঙে ওই একই শব্দে। কিছুক্ষণ চলার পর আবার সব নিস্তব্ধ। আস্তে আস্তে পুরো ব্যাপারটা ওর অভ্যাসে পরিণত হয়ে গেল। এখন আর ঘুম ভাঙলেও বিছানা থেকে আর ওঠে না, কারণ জানি কিছুই দেখা যাবে না। যতক্ষণ বাঁশির সুর ভেসে আসে শুয়ে শুয়ে শোনে, তারপর থেমে গেলে ঘুমিয়ে পড়ে আবার। আজও ঠিক একইভাবে ঘুম ভেঙে গেল অমৃতার। কিন্তু আজ চোখ খুলে দেখল পুরো ঘর চাঁদের আলোয় ভরে গেছে। একই বাঁশির মায়াবী সুর, তার উপর আবার চাঁদের নরম স্নিগ্ধ জ্যোৎস্না। আজ আর শুয়ে থাকতে পারল না। বিছানা থেকে উঠে জানলার কাছে গেল। আকাশের চাঁদটা পরিষ্কার দেখা যাচ্ছে, মনে হয় 2-1 দিনের মধ্যেই পূর্ণিমা। চাঁদের আলো আর বাঁশির সুর মিলে এক মায়াবী পরিবেশ রচনা করেছে। সেই ভরা জ্যোৎস্নায় পুকুরের দিকে তাকালো অমৃতা। যদিও গাছগাছালি বাগানে একটা আলো আঁধারের পরিবেশ সৃষ্টি করেছে, তবুও আজ পুকুরটা স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু এটা কি দেখছে ও? পুকুরের জলটা ওরকম রক্তবর্ণ কেন? একটু খেয়াল করতেই বুঝতে পারল পুকুরের জলে যারা দাপাদাপি করছে তারা কোনো মানুষ বা কোনো চেনা জলচর প্রাণী নয়। এখান থেকে জলের মধ্যে থাকা প্রাণীগুলোকে সম্পূর্ণ দেখা না গেলেও সাদা জ্যোৎস্নায় স্পষ্ট দেখা যাচ্ছে অসংখ্য লাল বর্ণের জেলি সদৃশ্য প্রাণী।
তারা সংখ্যায় এত বেশি যে জলের মধ্যে ঠিক ঠিক করছে। আর জলে এক ঝলক দেখলে মনে হচ্ছে জলের রংটাই লাল হয়ে গেছে। তাদের প্রত্যেকের অনেকগুলো লম্বা লম্বা পা রয়েছে, যেগুলো দিয়েই জলের ওপর দাপাদাপি করছে। এই শব্দই তার মানে রোজ পায়ও। এরা কারা? কই দিনের বেলা তো এদের দেখতে পায় না। আর শুধু এই নির্দিষ্ট সময় কোথা থেকে আসে এরা? এরকম অদ্ভুত দেখতে প্রাণী আগে কখনো দেখেনি অমৃতা। কিছুক্ষণ পরে হঠাৎ করে এই প্রাণীগুলো পুকুরের জলের মধ্যে ডুবে যেতে থাকে। আর তাদের দেখতে পাওয়া গেল না। খেয়াল করলো বাঁশির শব্দটাও থেমে গেছে রোজকার মতো। আশ্চর্য, জলের ভেতর ওরা সবাই কোথায় গেল? এখন সব কিছু শান্ত। গোটা পৃথিবীটাই যেন এখন নিস্তব্ধ হয়ে গেছে। আর সেই নিস্তব্ধতার মাঝে জ্যোৎস্না গায়ে মেখে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে অমৃতা। কিন্তু সেই অদ্ভুত দর্শন প্রাণীগুলোর একটাকেও আর দেখতে পাওয়া যায় না। ঘড়ির সময় মেনে ঠিক যেভাবে তারা জলের ভেতর থেকে আবির্ভূত হয়েছিল, ঠিক সেভাবেই সময় মেনে জলের ভেতর তলিয়ে গেছে। কারোর কোনো চিহ্ন নেই। পুকুরের জল এখন চাঁদের আলোয় ঝিকমিক করছে। কে বলবে একটু আগে সেখানে রক্তবর্ণের অদ্ভুত দর্শন অসংখ্য প্রাণী সাঁতার কেটে বেড়াচ্ছিল। অমৃতার মনে হচ্ছে একটু আগে যেন অন্য একটা জগতে চলে গিয়েছিল। কিন্তু এখন সব আগের মতো। ও বুঝতে পারে প্রতিদিন এই ঘটনাই ঘটে চলে, শুধু অন্ধকারে এতদিন দেখতে পেত না। ওরা কারা আর কোথা থেকে আসে? এই কথা ভাবতে ভাবতেই বিছানায় ফিরে আসে অমৃতা। আজ আর সারা রাত ঘুমোতে পারল না ও। এপাশ ওপাশ করতে করতেই রাত শেষ হয়ে গেল। ভোরের আলো ফুটতেই উঠে পড়ল। কলেজ যাওয়ার জন্য রেডি হতে হবে। ভেবেছিল কলেজে গিয়ে তিতাসকে সবটা জানাবে, কিন্তু তিতাস আজ কলেজ আসেনি। ওর শরীরটা একটু খারাপ। আজ সারাদিন কোনো ক্লাসেই মন দিতে পারল না অমৃতা। তার মনের মধ্যে বারবার কালকে রাতের দৃশ্য ভেসে উঠছে। কলেজ থেকে ফিরে এসে রাতের অপেক্ষা করতে লাগলো। আজ আরও ভালো করে দেখতে হবে ব্যাপারটা। অমৃতা ঠিক করেছিল আজকে রাতে ও জেগে থাকবে। সেই মতো খাওয়া দাওয়ার পর একটা বই নিয়ে বসেছিল, কিন্তু কিছুতেই বইয়ের পাতায় মনোনিবেশ করতে পারছিল না। শেষ পর্যন্ত বইটা বন্ধ করে বিছানায় এসে বালিশে মাথা রাখল। শুয়ে থাকতে থাকতে চোখটা লেগে গিয়েছিল এক সময়। আজ ওর ঘুম ভাঙল একটা তীক্ষ্ণ চিৎকারে। না, চিৎকারটা কোনো মানুষের নয়, কোনো পাখির, সম্ভবত পেঁচা হবে। তাড়াতাড়ি উঠে জানলার কাছে গেল অমৃতা। আজকে বাঁশির সুরটা কেমন যেন অন্যরকম লাগছে। আজকের বাঁশির সুরটা অন্য দিনের থেকে বেশ খানিকটা জোরালো আর অনেকটা মাদকতা জড়ানো। জলের মধ্যে আগের দিনের সেই একই দৃশ্য, কিন্তু তার সাথে আরও যেটা দেখলো, একটা গাছের পেছনে কিছু একটা ছটপট করছে। এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না। চিৎকারটা আসছে ওই গাছের পেছন থেকেই। আরে আজকে তো ওই প্রাণীগুলো শুধু পুকুরে নয়, বাগানের মাটিতেও চলে বেড়াচ্ছে। আজ প্রাণীগুলোর চেহারা অনেকটাই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। শরীরটা খুব বেশি বড় নয়, 1 বিঘত হবে। সেখান থেকে অনেকগুলো পা অথবা সুর যাই হোক বেরিয়েছে। সেগুলোর এক একটার দৈর্ঘ্য প্রায় 1.5 হাত সমান। লাল রঙের জেলির মতন প্রাণীগুলোর শরীরের ঠিক মাঝখানে 2টো অংশ উঁচু হয়ে রয়েছে, আর সেই 2টো অংশের ঠিক মাথায় যেন 2টো নীল রঙের টুনি বাল্ব জ্বলছে। আসলে এগুলো ওদের চোখ, কিন্তু অস্বাভাবিক উজ্জ্বল। জলের মধ্যে থাকার সময় ওগুলো বোঝা যাচ্ছে না, কিন্তু বাগানের মাটিতে চলার সময় নীল আলোর দ্যুতি ঠিকরে বেরোচ্ছে। কিন্তু গাছের পিছনে কি হচ্ছে দেখতে হবে তো। না, আজ আর ভয় পেল না অমৃতা। শুধু বিষয়টা ভালো করে দেখার কৌতূহলই নয়, বাঁশির সুরের আকর্ষণকে আজ আর অগ্রাহ্য করতে পারল না অমৃতা। ও তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে বাগানের দিকে দরজা খুলে আস্তে আস্তে বাগানে এগিয়ে গেল। আর সেটাই ছিল অমৃতার জীবনের সবথেকে বড় ভুল। পুকুরের থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়েই দেখতে লাগলো বিভৎস দৃশ্য। অনেকগুলো ওই ভীষণ আকৃতির প্রাণী একটা পেঁচাকে সুরগুলো দিয়ে একেবারে জাপটে ধরেছে। শুধু তাই নয়, সেই সুরগুলো দিয়েই পাখিটার শরীর থেকে খাবলা করে মাংস তুলে নিয়ে মুখে ঢোকাচ্ছে।
ওপাশে আর কয়েকটা প্রাণী একটা ব্যাঙকে ধরেছে ওই একই কায়দায়। এখনো সেও তারস্বরে চিৎকার করে যাচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যেই তাদের দুজনের আর কারোরই কোনো অস্তিত্ব থাকলো না। সবটুকুই চলে গেল ওই প্রাণীগুলোর পেটে। হঠাৎ পায়ে কিসের একটা টান লাগলো অমৃতার। এইসব দৃশ্য দেখতে দেখতে ও খেয়ালই করেনি কখন যে একটা প্রাণী এগিয়ে এসেছে ওর একদম কাছে, এবং এই মুহূর্তে তাদের একটা সুর দিয়ে ওর বাঁ পাটাকে একেবারে পেঁচিয়ে ধরেছে। সুরগুলোয় করাতের মতন ধার, কেটে বসছে চামড়ার ওপর। যন্ত্রণায় চিৎকার করে উঠল ও। পা দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে, কিছুতেই পা ছাড়াতে পারছে না, এত জোর। আস্তে আস্তে আরো অনেকগুলো প্রাণী এগিয়ে এসেছে ওর কাছে। নীল আলোর শাড়ি এখন ওকে ঘিরে। ভয়ে যন্ত্রণায় চিৎকার করে উঠল অমৃতা, কিন্তু ওর চিৎকার শোনার মতো কেউ নেই। ও বুঝতে পারছে আজ ওর নিস্তার নেই। অতগুলো প্রাণী আজ ওর শরীরটা খুবলে খুবলে খাবে। এখনই পায়ের গোড়ালি থেকে মাংস তুলে নিল করাতের মতো সুরগুলো। গল গল করে রক্ত বেরোচ্ছে, অসহ্য যন্ত্রণা হচ্ছে। ও বুঝতে পারছে আরো কিছু সুর জড়িয়ে ধরছে ওকে। পা বেয়ে ক্রমশ উপরে উঠে আসছে। করাতের মতন সুরগুলো চামড়া কেটে বসে যাচ্ছে ক্রমশ। অমৃতা চোখের সামনে নিজের ভয়ঙ্কর মৃত্যুকে দেখতে পাচ্ছে, একটু একটু করে অনুভব করতে পারছে, কিন্তু কিছুতেই নিজেকে এদের হাত থেকে মুক্ত করতে পারছে না। ভয়ে আতঙ্কে চোখ বন্ধ করে নিল। মৃত্যুর প্রহর গোনা ছাড়া ওদের হাতেই নিজেকে সমর্পণ করে দিল। হঠাৎই আলগা হয়ে গেল পায়ের বাঁধন। কোনো রকমে চোখ খুলে তাকিয়ে অমৃতা দেখল প্রাণীগুলো সব দল বেঁধে লাইন দিয়ে পুকুরের মধ্যে ফিরে চলেছে। ওরা যে অমৃতাকে ছেড়ে দিয়েছে সেটাও প্রথমে বিশ্বাসই করতে পারছিল না। তারপর বুঝল সত্যি ওরা ফিরে যাচ্ছে, কিন্তু কেন? এবার ওর খেয়াল হলো বাঁশি থেমে গেছে, ওদের ফেরার সময় হয়ে গেছে। আর তাই ভাগ্যক্রমে আজ বেঁচে গেল অমৃতা। অনেক কষ্টে আহত পা নিয়ে কোনো রকমে ঘরে ফিরে তিতাসকে ফোন করল অমৃতা। মাঝরাতে অমৃতার ফোন পেয়ে ধড়মড়িয়ে ওঠে তিতাস। বিশেষ কিছু অবশ্য বলতে পারে না ও, কিন্তু এটুকু তিতাস বুঝতে পারে যে একটা ভয়ঙ্কর কিছু ঘটে গেছে। আর 1 মিনিটও দেরি না করে অসুস্থ শরীরে তিতাস আর ওর মাসি অমৃতার বাড়িতে ছুটে আসে। তখন যন্ত্রণায় প্রায় চেতনা হারিয়েছে অমৃতা। তিতাসের মাসির সেবা যত্নে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে অমৃতা। সেদিন রাতেই তিতাসের মাসি অমৃতাকে ওদের বাড়িতে নিয়ে গিয়ে ফার্স্ট এড করেছিলেন। পরদিন সকালেই অবশ্য ওকে হাসপাতালে ভর্তি করতে হয়। হাসপাতাল থেকে ফিরে আসার পরেও এই কদিন অমৃতা তিতাসের মাসির বাড়িতেই ওর সাথে একসাথে রয়েছে। সেই রাতের সমস্ত ঘটনাই ও সবাইকে জানিয়েছে, কিন্তু ওই অদ্ভুত প্রাণীগুলোর রহস্য সমাধান কেউ করতে পারেনি। অমৃতা মোটামুটি সুস্থ হওয়ার পর একদিন তিতাসের মেসোমশাই এসে বললেন, তুমি তো এখন অনেকটা ভালো আছো, তোমাকে আজ এক জায়গায় নিয়ে যাব। কোথায় মেসোমশাই? আমার সম্পর্কের এক জ্যাঠামশাইয়ের বাড়ি। এই গ্রামেই থাকেন উনি, এই কয়েকটা বাড়ির পরে। এখন অনেক বয়স হয়েছে ওনার, ঠিক করে হাঁটতে চলতে পারেন না। উনি ওই বাড়ির ইতিহাস সম্পর্কে অনেক কিছুই জানেন, কিন্তু কোনো দিনই সেসব বিষয়ে কোনো আলোচনা করতে চাননি। কিন্তু তোমার খবরটা লোকমুখে শোনার পর উনি নিজে তোমার সাথে দেখা করতে চাইছিলেন। সেদিন বিকেলেই তিতাস, অমৃতার তিতাসের মেসোমশাই 3 জনে ওনার বাড়িতে উপস্থিত হলো। 2-1 কথার পরেই অমৃতা ওনার কাছে ওই বাড়ির ইতিহাস জানতে চায়। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে উনি বলতে শুরু করেন, তুমি বর্তমানে যে বাড়িতে রয়েছ সেই বাড়িটি জমিদার প্রতাপাদিত্য রায়ের তৈরি। তখন গ্রামে লোকবসতি খুব কম ছিল। বাড়ি সংলগ্ন পুকুরটি উনি বাঁধিয়ে দেন। তখন ওই পুকুরে অনেক কম জল ছিল। প্রথম দিকে তো কোনো সমস্যাই ছিল না। জমিদার বাবু তার পরিবার নিয়ে সুখে শান্তিতেই ছিলেন। তারপর 1 বছর প্রচণ্ড বৃষ্টি হয়। 1 সপ্তাহ ধরে টানা বৃষ্টি চলতে থাকে। সেরকম ঘোর দুর্যোগ গ্রামবাসী এর আগে কখনো দেখেনি। সারাদিন আকাশ এমন ঘন মেঘে ঢেকে থাকতো যে দিনের বেলাও মনে হতো রাতের অন্ধকার গোটা গ্রামটাকে ঢেকে ফেলেছে। রাতের বেলা
তখন তো মনে হতো কেউ যেন কালির দোয়াত ভুর করে দিয়েছে, এতটাই নিশ্চিত্র ভয়ঙ্কর সেই অন্ধকার। প্রথম 3 দিন শুধু বৃষ্টি হলো, তারপর থেকে বৃষ্টির সাথে শুরু হলো প্রবল বজ্রপাত। বাজের শব্দে কানে তালা ধরে যেত। গ্রামের কত গাছ যে বাজের আগুনে পুড়ে ছারখার হয়ে গেছিল। 7 দিনের মাথায় সেই প্রলয়ের মধ্যেই জমিদার বাড়ির সংলগ্ন 150 বছরের প্রাচীন ভৈরবী মায়ের মন্দির পুরো ভেঙে গুড়িয়ে গেল। আর আশ্চর্যজনকভাবে পরের দিন থেকে সব শান্ত। অনেকদিন পর যখন রোদের ঝিলিক দেখা দিল, তখন সবাই যে আনন্দে আত্মহারা হয়ে পড়ল। সবাই ভাবল বিপদ বুঝি কেটে গেছে, কিন্তু আসলে সেই ছিল বিপদের সূচনা। সেই সময় পুকুরের জল উপচে পুকুর সংলগ্ন বাগান, এমনকি জমিদার বাড়ির উঠোন পর্যন্ত জল চলে আসে। সেই বৃষ্টি থামার পর থেকেই পুকুরে মড়ক লাগলো। আগে পুকুরে জল না থাকার জন্যই বড় কোনো মাছ ছিল না, কিন্তু অনেক ছোট ছোট মাছ পুকুরে ছিল। সেই সব মাছ একসাথে মারা গিয়ে পুকুরে ভেসে উঠতে থাকলো। আর কিছুদিন পর থেকেই রাতের বেলায় অদ্ভুত কিছু প্রাণীর আবির্ভাব ওই পুকুরে। ওই বাড়ির লোকেদের মুখেই শুনেছি, রাতে একটি বিশেষ সময় ওই প্রাণীগুলোর আবির্ভাব হতো, আবার কিছুক্ষণ পর তারা যেন কোথায় একটা হারিয়ে যেত। আর সেই সময় বাঁশির আওয়াজ ভেসে আসতো অনেক অনেক দূর থেকে। এই ঘটনা প্রতিদিন ঘটতো, আর প্রত্যেক পূর্ণিমাতে ওই প্রাণীগুলো পুকুরের জল ছেড়ে ডাঙায় আসতো শিকারের খোঁজে। যা পেত তাই খেত। মাস কয়েক পর এই বাঁশির সম্মোহনী জাদুতে আকৃষ্ট হয়ে মাঝরাতে জমিদার বাবুর মেয়ে বাগানে চলে যায়, আর অকালে প্রাণটা হারায়। সেই শোকে জমিদার গিন্নি পাগল হয়ে যান। গোটা বাড়িতে অভিশাপ নেমে আসে। এরপর জমিদার ঠিক করেন উনি নতুন করে পুকুর সংস্কার করবেন। সেই কারণে দেখাশোনার জন্যে প্রথমে 2 জন লোক পুকুরে নামে, কিন্তু তারা আর পুকুর থেকে উঠে আসেনি। তাদের খোঁজার জন্য পরে আরো একদল লোক কোমরে দড়ি বেঁধে নামে, কিন্তু সেই 2 জন মানুষের খোঁজ আর পাওয়া যায়নি। পরে যারা নেমেছিল তারা বলেছিল পুকুর নাকি অনেক অনেক গভীর, তার কোনো তল নেই। অথচ আগের বার সংস্কারের সময় এমন ছিল না, তা সবাই জানে। এ ভয়ঙ্কর প্রলয় কেন ঘটেছিল বা ভৈরবী মায়ের মন্দির কেন ভেঙে পড়েছিল তা কেউ জানে না। গ্রামের সকলে চিরকাল বিশ্বাস করত যে ভৈরবী মা আমাদের গ্রামকে রক্ষা করেন সমস্ত অশুভ শক্তির হাত থেকে। কিন্তু জমিদার বাড়ির পুরুত মশাই অনেক গণনা করে শেষ পর্যন্ত জানান, যেখানে পুকুর খনন করা হয়েছে তার নিচেই অনেক অনেক গভীরে রয়েছে নরকের দ্বার। পৃথিবীর বিভিন্ন স্থানে মাটির গভীরে এরকম দ্বার বন্ধ অবস্থায় থাকে। পুকুর খননের ফলে ওই দ্বার কোনোভাবে খুলে গেছে। ফলে এই কয়েক বছরে পুকুরের সাথে সরাসরি নরকের যোগসূত্র স্থাপন হয়ে গেছে। ওই প্রলয়ে ছিল নরকের দ্বার উন্মোচনের ঘোষণা। সেই সময়টাই ছিল ভৈরবী মায়ের বাৎসরিক পুজোর সময়। তখন পুজোর আয়োজন করা হলে হয়তো এই সব কিছু আটকানো সম্ভব হতো, কিন্তু দুর্যোগের জন্য 1 সপ্তাহ ধরে দেবীর নিত্য পুজোই বন্ধ হয়ে গেছিল। তাতেই আরও সর্বনাশ ঘটে। দেবীও মুখ ফিরিয়ে নেন। নরকের দরজা খুলে রসাতল থেকে নরকের কীটরা দলে দলে উঠে আসতে থাকে পৃথিবীর উপরে। প্রতি রাতে নির্দিষ্ট সময়ে পুকুরের জলে ভেসে ওঠে এই নরকের কীটেরা। পূর্ণিমার রাতে তাদের শক্তি বৃদ্ধি হয়, আর তখনই তারা জল ছেড়ে উঠে যায় ডাঙায় শিকারের সন্ধানে। কীটের যে বর্ণনা জমিদার বাড়ির সকলের মুখে শোনা গেছিল, তা থেকে সকলে নিশ্চিত হয়ে গেছিল যে এরা পৃথিবীর কোনো প্রাণী হতে পারে না। এরপর অনেক যাগযজ্ঞ করেও কোনো লাভ হয়নি। প্রতিদিন একই ঘটনা ঘটতে থাকে। পরে নতুন করে ভৈরবী মায়ের মন্দির আবার প্রতিষ্ঠা করা হয়, কিন্তু
কিন্তু ততদিনে যা হওয়ার তা হয়ে গেছে। শুধু একটাই স্বস্তি, দেবীর মন্দির পেরিয়ে ওই নরকের কীটগুলো আর কোনোদিন জমিদার বাড়ির চৌহদ্দির বাইরে আসতে পারেনি। তারপর হঠাৎ একদিন জমিদার বাবু হারিয়ে যান। সবাই বলে উনি ওই নরকের কীটেরই শিকার হয়েছিলেন। আর তারপরেই তার ছেলেরা ওই বাড়ি বন্ধ করে চলে যায়। মাঝে মাঝে দিনের বেলা এসে দেখাশোনা করলেও রাত কখনোই তারা ওই বাড়িতে কাটায় না। গ্রামের সবাই আতঙ্কে ওই বাড়ির ধারের কাছেও যেত না। বাচ্চাদেরও বারণ করা হতো। যদিও ওই বাড়িতে না গেলে গ্রামের কারোর কোনো ক্ষতি হয়নি। কীটগুলো সীমানা শুধু পুকুর আর বাগান পর্যন্ত, তবু ভয়টা ছিল। সময়ের সাথে সাথে ভয়টা কমতে থাকে, কিন্তু বাড়ির বদনাম ঘোচে না। জমিদার বাবুর বাড়ির লোকেরা টাকার জন্য এই বাড়ি ভাড়া দেওয়া শুরু করেন। কিছু বছর আগে গ্রামের হাই স্কুলের এক দিদিমণি ওই বাড়িতে ভাড়া থাকতে শুরু করেছিলেন। কয়েক মাসের মধ্যে তিনিও উধাও। আবার সেই আতঙ্ক দানা বাঁধতে থাকে। জমিদার বাড়িতে যখন এসব ঘটনা ঘটে তখন আমার বয়স অনেক কম, পড়াশোনা করছি। ওই বাড়ির লোকজন ছাড়া আর কেউ কিছু দেখেনি, তাই আমি এসব বিশ্বাস করিনি। কিন্তু একদিন আমরা 4 বন্ধু পরিকল্পনা করে এক পূর্ণিমার রাতে লুকিয়ে ওই বাড়ির বাগানে ঢুকি। সেই বিভীষিকাময় রাত আমি কখনোই ভুলবো না। তোমার সাথে যা হয়েছে ঠিক তাই ঘটেছিল আমার এক বন্ধুর সাথে, আমাদেরই চোখের সামনে। চেষ্টা করেও তাকে আর বাঁচাতে পারিনি। পুকুরের দিকেও একটু বেশি এগিয়ে গেছিল। চোখের সামনে হাজার হাজার বিভৎস প্রাণী পুকুর থেকে উঠে এসে ওকে ছেঁকে ধরল। ওই রকম প্রাণী আমরা তো দূর পৃথিবীর কেউ কোনো দিন দেখেনি। ওরা এই পৃথিবীর তো কেউ হতেই পারে না। ওরা 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 নরকের প্রাণী, নরকের কীট। সেদিন আমাদের চোখের সামনে ওরা সবাই একসাথে আমাদের বন্ধুর শরীর থেকে খুব নিতে থাকলো মাংস। উফ, সে কি ভয়ঙ্কর দৃশ্য! ও সে আর্তনাদ আজও আমার কানে বাজে। আমি সকলকেই চোখে করে নিয়ে গেছিলাম ওখানে, কিন্তু ওর জন্যে কিচ্ছু করতে পারিনি। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম। সেদিন আমার জন্য একটা প্রাণ চলে গেল আমার চোখের সামনে দিয়ে। এই জন্যেই কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারিনি। সেই থেকে ঠিক করেছিলাম ওই নরকের কীটগুলোর কথাও উচ্চারণ করব না। কথাগুলো বলার সময় বারবার ভয়ে শিউরে উঠছিলেন ভদ্রলোক। মনে হচ্ছিল এখনও যেন উনি সেই দৃশ্য চোখের সামনে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন তার প্রিয় বন্ধুর আর্তনাদ। অমৃতা জানে সেই দৃশ্য কতটা মর্মান্তিক। সে যে নিজেও তার শিকার। ও জানে না আরও কত নিরীহ প্রাণ ওই নরকের কীটদের শিকারে পরিণত হয়েছে এত বছরে। অমৃতা 5 বছর তিতাসের মাসির বাড়ি থেকেই চাকরি করেছে। তারপর বদলি হয়ে চলে গেছে অন্যত্র, কিন্তু কোথাও আর ফাঁকা বাড়ি ভাড়া নেয়নি। আজও সেই পূর্ণিমার ভরা জ্যোৎস্না ওর মনে আতঙ্কের সেই রাতকে মনে করিয়ে দেয়। শিউরে ওঠেও। যে ঘটনা ও নিজে চাক্ষুষ করেছে তা অন্য আর কাউকে বলেনি কোনোদিন। জানে কেউই বিশ্বাস করবে না, সেটাই স্বাভাবিক। ও নিজে না দেখলে কি কোনোদিন বিশ্বাস করতে পারতো? আগে এসব শুনলে হেসেই উড়িয়ে দিত, কিন্তু এখনও জানে আজও পৃথিবীর কোণে কোণে এমন অনেক কিছুই রয়ে গেছে যা সত্যি ব্যাখ্যাহীন। ইচ্ছা সত্ত্বেও অনেক সময় অনেক কিছুর ব্যাখ্যা সম্ভব নয়। মানে চাইলেও আমরা যেগুলোর ব্যাখ্যা দিতে পারবো না, যেগুলো চোখে দেখেছি সেগুলো অনেক সময়ই অবিশ্বাসের দোরগোড়ায় দাঁড় করায় আমাদেরকে। শুনছিলেন সুচন্দ্রা পালের নরকের কীট। আজ গল্প পরিচালনায় সুমন,
গল্প পাঠে নেহা, অমৃতার চরিত্রে পিয়ালি, অমৃতার মায়ের চরিত্রে নেহা, মেসোমশাইয়ের চরিত্রে ঋষিকেশ, তিতাস এবং জ্যাঠামশাইয়ের চরিত্রে আমি রেজ। গল্পের সাউন্ড, মাস্টার মিক্সিং, বিজিএম এবং পোস্টার ডিজাইনিংয়ে আমি রেজ। টিম ম্যানেজমেন্টে ঋষিকেশ। শেষ হলো আজকের পরিবেশনা। আমাদের গল্প আপনাদের কেমন লাগলো তা আপনারা জানাতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের ইমেল আইডিতে অথবা আমাদের কমেন্ট বক্সে। প্রত্যেকবারের মতোই এবারও আমরা আপনাদের অপেক্ষায় থাকবো।